সাভারে অ্যাম্বুলেন্সের সঙ্গে দুই বাসের সংঘর্ষ, অগ্নিকাণ্ডে নিহত 4। বিডিআর বিদ্রোহে কারাবন্দীদের মুক্তিসহ 3 দফা দাবিতে শহীদ মিনারে রাতভর অবস্থান। এবং গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাংক লুটপাটে হাসিনার রেকর্ড, 3 গভর্নরের আমলে বেশি অর্থ তছরূপ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। সাভারে অ্যাম্বুলেন্স ও 2 বাসের সংঘর্ষে অগ্নিকাণ্ডে মারা গেছেন নারী ও শিশুসহ 4 জন। বৃহস্পতিবার রাত 2টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারে পুলিশ টাউন এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের আরোহী বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পুড়ে যাওয়াদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। দর্শক, আরিফুল ইসলাম সাব্বিরের তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার রাত 2টার দিকে রোগী নিয়ে রাজধানীমুখী একটি অ্যাম্বুলেন্স সাভারের ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় সড়ক বিভাজকের সাথে ধাক্কা খায়। এ সময় পেছন থেকে আসা ঝুমুর পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিয়ে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার লিকেজ হয়ে মুহূর্তেই দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়ে গাড়ি দুটিতে। পরে দুর্ঘটনা কবলিত গাড়িগুলোকে শ্যামলী পরিবহনের আরও একটি বাস ধাক্কা দিলে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে সেটিতেও। এতে অ্যাম্বুলেন্সের 4 আরোহী পুড়ে ঘটনাস্থলেই মারা যান। ধাক্কা লাগার সাথে সাথে এর পিছন সাইডটা যে মেন রাস্তার দিকে চলে আসে, পরে এই বাসগুলো পিছন থেকে এই গাড়ির পিছনে লাগানোর সাথে সাথে আগুন ধরে যায়। সমস্ত প্যাসেঞ্জাররা লাফায় ঝাপায় গ্লাস ভাঙ্গিয়ে নামছে, অনেক লোক হতাহত হয়েছে, কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরেতে পারে নাই। আগুন ধরার পরে পেছনের বাসটা তো আগুন লেগে গেছে, পরে আমরা পেছনের জানলা দিয়ে বের হয়েছি, আমরা লাফ দিয়ে বের হয়েছি। এই ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট বাস থেকে আহত অবস্থায় 7 জনকে উদ্ধার করে। প্রায় ঘণ্টা চেষ্টায় 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা 7 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করি। আর আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে 4 জন ডেড বডি দেখতে পাই। বাস দুটির চালকের এখনো কোনো খোঁজ পায়নি পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পিলখানা হত্যাকাণ্ডে কারাবন্দীদের মুক্তিসহ 3 দাবিতে শহীদ মিনারে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছেন বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা। বিদ্রোহ নয়, এই ঘটনা ছিল পরিকল্পিতভাবে সেনাবাহিনীর মেধাবী অফিসারদের হত্যার মিশন। চাকরিতে পুনর্বহাল, জেল থেকে মুক্তি এবং পিলখানা হত্যার ঘটনায় পুনরায় তদন্তের দাবি জানান তারা। তহিদুর রহমানের রিপোর্ট। বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাবন্দী জওয়ানদের মুক্তি ও সুষ্ঠু বিচারের দাবিতে বুধবার দিনব্যাপী রাজপথে ছিলেন চাকরিচ্যুত বিডিআর এবং তাদের পরিবারের সদস্যরা। সাথে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। শহীদ মিনারে রাতে অবস্থান কর্মসূচি পালন করছেন তাদের পরিবার ও স্বজনেরা। প্রচণ্ড শীতের কারণে শহীদ মিনারের চারপাশে অবস্থান নেন তারা। বয়স 80 ছুঁয়েছে বিডিআর সদস্য মঞ্জুর আলীর পিতা আফসার আলীর। বিচার নয়, তিনি তার সন্তানের মুক্তি চান। এতদিন পর আর কি দাবি করবে? এখন আমাদের দাবি, আমাদের ছেলেটা পালি যথেষ্ট। ওর মা তো ধরেন 7 বছর ক্যান্সার। পিলখানা হত্যাকাণ্ড ছিল দেশবিরোধী ষড়যন্ত্র। ঘটনার সময় পিলখানায় ছিলেন না এমন অনেককে যেমন আসামি করা হয়েছিল, সাক্ষী না দেওয়ার কারণেও আসামি করা হয় অনেককে। যদি সাক্ষী দেওয়ার জন্য লোকের নামে দাও তাহলে তুমি বাঁচতে পারবা, আর যদি না দাও তাহলে জেলে চলে যেতে পারো। সাক্ষীকে আমরা তো চিনি, আমাদের একই ব্যাটালিয়নের সাক্ষী। আমার মনে হয়েছিল সে তাকে দেওয়া হয়েছে, সে মন থেকে সাক্ষী দেয় না। চাকরি হারিয়ে অনেকে কষ্টকর জীবনযাপন করছেন। এই অবস্থায় আবারও দেশের সেবায় নিয়োজিত হতে চান তারা। এই 16 বছর যে অত্যাচার, নিপীড়ন, যে নির্যাতন আমরা হয়েছি, আমাদের সকল সুযোগ সুবিধা সহ আমাকে চাকরি দিয়ে পুনর্বহাল করা। সেই কাজই না, এটা চক্রান্ত করে এটাকে
খুন করা হয়েছে পরিকল্পিতভাবে। 25-20 তারিখ আসলে মূলত ফ্যাসিস্ট হাসিনা সরকারের একটা ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড হয়েছে। বিডিআর কোনো বিদ্রোহ হয় নাই। 2009 সালে বিডিআর সদর দফতরে হত্যাকাণ্ডের ঘটনায় 129 জন আসামির মৃত্যুদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন সাজা দেয়া হয় 185 জনকে। আরও 228 জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। খালাস পান 283 জন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ব্যাংক লুটের বিশ্ব রেকর্ড ভেঙেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আমলে মাফিয়া কায়দায় সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ব্যাংক ব্যবস্থা থেকে লুট হয় অন্তত 20 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2.5 লাখ কোটি টাকা। সিস্টেমেটিক এই লুটপাটে মাফিয়া চক্রকে সহায়তা করে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সহ 3 জন গভর্নর। এস আলম, সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদারের মতো বিতর্কিত ব্যবসায়ীরা ঋণের নামে ব্যাংক ব্যবস্থা থেকে বের করে নেন এই বিপুল অর্থ, যার বেশিরভাগই পাচার হয়েছে। সঞ্জয় অধিকারী রিপোর্টে থাকছে বিস্তারিত। 18 মার্চ 2003 মার্কিন সেনারা বাগদাদের সন্নিকটে। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ভাবলেন রিজার্ভ সরিয়ে ফেলতে হবে। লরিতে ভরে কেন্দ্রীয় ব্যাংক থেকে 92 কোটি ডলার সরিয়ে নিলেন তিনি। পশ্চিমাদের দৃষ্টিতে প্রত্যক্ষভাবে বা হ্যাকিংয়ের মাধ্যমে এটিই বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক লুটের ঘটনা। তবে ঋণের নামে বাংলাদেশের ব্যাংক খাতে গত 1 দশকে যা হয়েছে তা অতীতের সব বিশ্ব রেকর্ড ভেঙেছে। সংঘবদ্ধ একটি মাফিয়া চক্র লুট করেছে অন্তত 20 বিলিয়ন মার্কিন ডলার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট 3 জন গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের সময়ে ব্যাংকগুলো অর্থ তসরুফের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। এদের আমলেই রিজার্ভ চুরি থেকে শুরু করে অর্থ পাচারের বড় বড় ঘটনা ঘটেছে। সুপরিকল্পিতভাবে এই টাকাগুলো সরানো হয়েছে। এই 10-12টা ব্যাংক, 10টা ব্যাংক, বিশেষ করে এস আলম তার নিয়ন্ত্রণে যে ব্যাংকগুলো ছিল সেগুলোকে এটা আসলে নিয়ম বহির্ভূত বেআইনিভাবে সেখানে বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকাটা ছিল ওই সময় সেই ভূমিকাটা তারা পালন করেনি। শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর তদারকিতে ইসলামী ব্যাংক দখলের পর মাফিয়া চক্রের নিয়ন্ত্রক হয়ে ওঠেন সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। ইসলামী ব্যাংকের 1,75,000 কোটি টাকা ঋণের মধ্যে প্রায় 88,000 কোটি টাকা একাই বের করে নিয়েছেন এস আলম গ্রুপের সাইফুল আলম মাসুদ। এছাড়া ইউনিয়ন ব্যাংকের ঋণের 64% বা 18,000 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 60% বা 46,000 কোটি টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের 86% ঋণ একাই নিয়ে গেছে এস আলম। একইভাবে সোশ্যাল ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক এবং ইউসিবিতেও বড় থাবা বসিয়েছে এস আলম গ্রুপ। হাসিনার পতনের পর দেশের যে 12টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, এর 10টির মালিকানায় যুক্ত ছিল বিশ্বের সবচেয়ে কুখ্যাত এই ব্যাংক লুটেরা। গত 10-12 বছরে এই ব্যাংকগুলোকে রাজনৈতিক ভাবে শক্তিশালী যে মালিক পক্ষ ছিল সেখানে, বিশেষ করে আমরা দেখেছি এস আলম গ্রুপ, শিকদার গ্রুপ, এরা একেবারে অ্যাবিউজ করেছে সর্বোচ্চ পর্যায়ে। 70-80% অ্যাসেট মানে লোন ডিফল্টে চলে গেছে। এগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ এগুলো বেশিরভাগই টাকাগুলো ওই মালিক পক্ষগুলো নিয়ে পাচার করে দিয়েছে। ব্যাংক ডাকাতদের আর একজন সালমান এফ রহমান। সাবেক প্রধানমন্ত্রী হাসিনার এই উপদেষ্টা ব্যাংক খাত থেকে বের করেছেন প্রায় 5 বিলিয়ন ডলার বা 50,000 কোটি টাকা। জনতা ব্যাংকে বেক্সিমকো গ্রুপে ঋণের পরিমাণ প্রায় 25,000 কোটি টাকা, এর মধ্যে 20,000 কোটি টাকা খেলাপির খাতায়। সব মিলে জনতা ব্যাংকের মোট 60,489 কোটি টাকা খেলাপি ঋণের 32%ই সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের। রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, অগ্রণী ও বেসরকারি ন্যাশনাল এক্সিম এবি ইসলামী ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক থেকে সালমান ঋণের নামে লুট করেছেন আরও 25,000 কোটি টাকা। জয় শেখ হাসিনা। ব্যাংক খাতের আরেক মাফিয়া নজরুল ইসলাম মজুমদার। এক্সিম ব্যাংক ও বিএবির এই সাবেক চেয়ারম্যানকে বলা হয় শেখ পরিবারের ব্যাংক খাতের ক্যাশিয়ার। ব্যাংক খাত থেকে চাঁদাবাজি করে হাসিনার তহবিল ভারী করেছেন তিনি। ঋণের নামে নিজেও নিয়েছেন বিপুল অর্থ। সিআইডির তথ্য মতে ব্যাংক থেকে কমপক্ষে 21,000 কোটি টাকা লুট করেছেন নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার।
অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন বলছে দেশের ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণ এখন 6,75,000 কোটি টাকা, যা শেখ পরিবার ঘনিষ্ঠ ব্যাংক মাফিয়াদের লুটপাটের ভয়ঙ্কর চিত্র। বাংলাদেশের যারা টাকাটা বাইরে নিয়ে গেছে তাদের কিন্তু কোনো না কোনো লিগেসি এবং তাদের এঙ্গেজমেন্ট কিন্তু এই দেশে আছে। বেনামি সম্পদ এবং তাদের আত্মীয় স্বজনের মাধ্যমেও যে সমস্ত সম্পদ তারা আরোহণ করেছেন কিংবা সেগুলো দিয়ে ম্যানেজ করছেন, সেই জায়গাগুলোতে পর্যন্ত আপনার হাত দিতে হবে। ব্যাংক লুটের মূল পৃষ্ঠপোষক হাসিনা পালিয়ে আছেন ভারতে। মাফিয়া লিডার এস আলম বিদেশে বসে মাঝে মাঝে ফোঁস করছেন, আবার কারো জায়গা হয়েছে জেলে। তবে লুটের অর্থ বেশিরভাগই পাচার হয়ে গেছে। এসব অর্থ ফিরিয়ে আনাই ব্যাংক খাতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। স্প্যানিশ সুপার কাপে টানা তৃতীয়বারের মতো ফাইনালে বার্সেলোনা। বিরতির পর আবার আমন্ত্রণ 21 সংবাদে। ইতালিতে কর্মসংস্থানের কথা বলে লিবিয়ায় নিয়ে জিম্মি করে রাখা হয়েছে চুয়াডাঙ্গার 37 যুবককে। চলছে বন্দিশালায় নির্মম নির্যাতন। ভিডিও কল দিয়ে পরিবারের কাছে চাওয়া হচ্ছে মোটা অঙ্কের মুক্তিপণ। থানায় মামলা করলেও গ্রেফতার হয়নি এখনো কেউ, উল্টো বেড়েছে নির্যাতনের মাত্রা। দর্শক, আতিউর রহমানের তথ্যচিত্র, ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। ভাগ্যের অন্বেষণে ইতালি পাড়ি জমাতে চেয়েছিল গ্রামের 37 যুবক, তবে সেখানে আর যাওয়া হয়নি। লিবিয়ায় কথিত মাফিয়া ডন সাগরের আস্তানায় আটকে রেখে চালানো হচ্ছে নির্যাতন। সেই দৃশ্য পরিবারগুলোকে দেখানো হয় ভিডিও কলে। জিম্মা আছে বলে আমরা ছেলে পিলের জন্য খুব চেষ্টা করছি, কেস কাটা করিস বুঝলে উদ্ধার করার জন্য। ওরা পুনরায় আমাদের হুমকি দেখাছে, তোরা কেস করছিস কেন? আমার স্বামী দীর্ঘ 1 বছর যাবৎ লিবিয়াতে বন্দী আছে। গত বছরের ফেব্রুয়ারির 13 তারিখে ফ্লাইট হয়েছে। 15 লাখ দিলাম, দেওয়ার পরে ছেলে পিলের গেম ঘরে আবার ফের লোক ঢুকিয়েছে, ঢুকে মারধর করে তাদের কাছে 22 লাখ টাকা আছে। এমন লোক আছে 53 লাখ টাকা দিচ্ছে, এভারেজ 15 লাখ, 20 লাখ, 30 লাখ করে সবাই টাকা দিচ্ছে। আবার এখন নতুন করে টাকা চাই, আবার 22 লাখ টাকা। 2024 সালের 10 জানুয়ারি সাগর ও সহযোগী জিমের সঙ্গে 13 লাখ টাকায় ইতালি যাওয়ার মৌখিক চুক্তি হয়। শুরুতে 1 লাখ টাকা ও পাসপোর্ট নিয়ে টিকিট কাটা হয়। পরে 13 ফেব্রুয়ারি প্রথমে দুবাই ও পরে লিবিয়া নিয়ে বন্দী করা হয় তাদের। এরপর হাতানো হয় বাকি 12 লাখ টাকাও। মুক্তিপণের নামে 22 থেকে 55 লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। বন্দী যুবকদের দেশে ফেরাতে সাগর ও তার সহযোগী জিম সহ জড়িতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা করে ভুক্তভোগী পরিবারগুলো। এতে নির্যাতনের মাত্রা আরও বেড়ে গেছে। টাকা পয়সা দিচ্ছি, আবার বাইর বন্ধ করছে, টাকা দেওয়ার বন্ধ করছি, আবার মারধর করছে। এই যে ভুক্তভোগীরা আমরা কেস করেছি, মিডিয়া করেছি, এই কারণে হুমকি দিচ্ছে। 22 লাখ টাকা শিকার খাও না, আমাকে মারি ফেলবে, আমাকে চারা উঠাবে, আমাকে পঙ্গ করে দেবে। আমার বিটাগার গলায় ছুরি ধরে বলছে টাকা দে, নাই শেষ করে দিলাম। বিটারা এখন বলছে আমার ভিটে বেচো, নাই যা করে আমাদের জীবন বাঁচাও, মা আমাদের জীবন বাঁচাও। আসছি না, আমরা এর আগে গিয়েছিলাম, আমাদের হাত থেকে মারধর করতে গিয়েছে, জীবন মারিয়েছে। এই জন্য আমরা এই ভয়তে আর তার বাড়ি যাচ্ছি না, এই জন্য আমরা আইনি আশ্রয় নিয়েছি। কিছু কিছু লোক কিন্তু জিমের হাতেও দেয়নি টাকা হলো ওরা ব্যাংকের মাধ্যমে সাগরের কাছে দিয়েছে। এদিকে অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমরা পুলিশ হেডকোয়ার্টার্সকে অবহিত করেছি। পুলিশ হেডকোয়ার্টার্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়া সরকারের সাথে যোগাযোগ করে এই ভিকটিমদেরকে উদ্ধার করা সম্ভব। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। সাভারে অ্যাম্বুলেন্সের সঙ্গে 2 বাসের সংঘর্ষ, অগ্নিকাণ্ডে নিহত 4। বিডিআর বিদ্রোহে কারাবন্দীদের মুক্তিসহ 3 দফা দাবিতে শহীদ মিনারে রাতভর অবস্থান। এবং গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাংক লুটপাটে হাসিনার রেকর্ড, 3 গভর্নরের আমলে বেশি অর্থ তছরূপ। দর্শক,
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।